সো হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে ব্লগ নয়, আজকে আমি ভিডিও করছি। আর আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে চলেছি। তোমরা সবাই জানো আমাদের আরজিকর মেডিকেল কলেজের ডক্টরটার কথা, হয়তো বা অনেকেই জানো না, হয়তো বা কেউ কেউ আছো যে কমপ্লিট স্টোরিটা জানো না, কিছু খাপছাড়া জানো। কারণ আমার কাছে এরকম মেসেজ অনেকেরই এসছে, আমারই কিছু ফ্রেন্ডের এসছে যারা সময়ের জন্যে বা কিছুর জন্যে সম্পূর্ণ ইনফরমেশানটা নিতে পারেনি। তো কিছু কিছু তারা জানে, কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেল স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। একটু লেটই করে ভিডিওটা আপলোড করতে পারছি, কারণ আমি এই অবস্থাতেই ছিলাম না যে এতগুলো কথা আমি বলবো বা এই টপিক নিয়ে আমি আলোচনা করবো বা এই টপিক নিয়ে আমি কিছু বলবো। কারণ এমন যে একটা নৃশংস ঘটনা হতে পারে, আর সেটা আমারই কমিউনিটিতে হয়েছে, এটা ডক্টরের সাথে হয়েছে অন ডিউটি অবস্থায়, সেটা এই সত্যিটা মানতেই আমার অনেক দিন টাইম লাগলো, অনেকটা সময় লাগলো। আমি কিছুতে মানতে পারছিলাম না যে এটা কীভাবে হতে পারে। তো ফাইনালি আমি কারেজ কিছু জোগাড় করলাম আর ভাবলাম যে পুরো স্টোরিটা সবার জানার দরকার। এই স্টোরিটা ইচ অ্যান্ড এভরি ওয়ান ইন্ডিয়ার সবার জানা দরকার, কারণ আমাদের এর প্রপার জাস্টিস দরকার। আর সবাই প্রপার না জানলে আমাদের সেই আওয়াজটা হয়তো সরকার অবধি পৌঁছাবে না বা সিস্টেম অবধি পৌঁছাবে না, যেখানে এগুলোর বদল দরকার, জাস্টিস যেখানে আমাদের দরকার। তো তার জন্যে আমি সম্পূর্ণ স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো একটু টাইম দিয়ে পুরো ভিডিওটা দেখো আর পুরো স্টোরিটা মেনলি শোনো, আর চলো সবাই একসাথে মিলে আমরা জাস্টিস। তো এই ঘটনার মেয়েটাকে কোনো নিউজ চ্যানেল অভয়া নাম দিয়েছে, কোনো নিউজ চ্যানেল তিলোত্তমা নাম দিয়েছে, কিন্তু আমি তাকে ডক্টর বলেই বলবো, কারণ সেই ডক্টর হওয়ার জন্যেই তার এত লড়াই, তার এত কষ্ট ছিল। তো একটা 31 ইয়ার্সের লেডি ডক্টর, সে তার অন ডিউটিতে ছিল, 36 আওয়ার্সের ডিউটি ছিল। সেদিন রাতেও সে ডিউটিতেই ছিল। সবাইকে রাত 2টো অবধি সে ট্রিটমেন্ট দেয়, পেশেন্ট ওয়ার্ডে ছিল, ভর্তি ছিল। রাত 2টো অবধি সে ট্রিটমেন্ট দিয়ে তারপরে সে ডিনার করে, তার কালিগদের সাথে 4-5 জন কালিগ থাকে, একসাথে সে ডিনার করে। তারপরে সে ভাবে যে আমি 1-1.5 ঘন্টা একটা রেস্ট নিয়ে নিই, কারণ টানা 36 আওয়ার্সের ডিউটি, এটা কতটা কষ্টের। যারা ডিউটিতে থাকে, যারা ডক্টর, তারাই হয়তো বা বুঝবে যে টানা ডিউটিটা দেওয়া একসাথে তোমার ফিজিক্যাল ওয়ার্ক, মেন্টাল ওয়ার্ক, এটা কতটা কষ্টের হয়। তো ডিনার করার পরে সে ভেবেছিল যে আমি 1-1.5 ঘন্টা একটা রেস্ট নিয়ে নিই, তারপরে আবার আমি শুরু করবো ট্রিটমেন্ট দেওয়া। তার জন্য পাশেই সেমিনার রুম থাকে, রেস্ট রুমও থাকে। তো সে ভেবেছিল সেমিনার রুমের মধ্যে রেস্ট রুম আছে ডক্টরদের, তো সেখানে একটু জিরিয়ে নেবে। তো জিরিয়ে নেওয়ার জন্য যখন সে যায়, তারপরে সে আর সেই ঘুম থেকে ওঠেনি। সে যে ঘুমিয়েছিল, সে ঘুমিয়েই ছিল। সেই রাত 8 আগস্ট, একটা ব্ল্যাক নাইট তার জীবনের জন্যে, তার বাবা মার জীবনের জন্যে। তো সেই রাতে তাকে রেপ করা হয়, তাকে মার্ডার করা হয়, আর ব্রুটালিভাবে মার্ডার করা হয়, নৃশংসভাবে মার্ডার করা হয়। আর পরের দিন সকালবেলা বাবা মাকে ফোন করে জানানো হয় যে এটা একটা সুইসাইড। তার বাবা মাকে 12টার সময় জানানো হয় যে আপনাদের মেয়ে সুইসাইড করেছে। তারা সেটা কোনোভাবে বিশ্বাস করেনি। তারা যখন হসপিটাল এসে পৌঁছায় 12:30টার সময়, তাদেরকে তখনও মেয়ের কাছে যেতে দেওয়া হয় না। তাদেরকে 3 ঘন্টা দাঁড় করে রাখা হয় বাইরে। 3 ঘন্টা দাঁড় করে রাখার পরে 3টের দিকে তাদের মেয়ের কাছে, বডির কাছে যেতে দেওয়া হয়। তো এটাই এখন সবথেকে বড় প্রশ্ন ছিল যে এত একটা নৃশংসভাবে হত্যা দেখেও ওকে বাবা মাকে জানানো হয়েছিল যে এটা একটা সুইসাইড। তারপর তার পোস্টমর্টম করা হয়, আর পোস্টমর্টমের সময় তার কালিগরা সবাই মিলে এটা ডিম্যান্ড রেখেছিল যে পোস্টমর্টম আরজি করে এর শুধু ডাক্তারদেরকে দিয়ে হবে না, বাইরে থেকে ডাক্তার আনতে হবে, ফিমেল ডক্টর থাকবে, আর প্লাস তার ফ্যামিলি প্রেজেন্ট থাকবে অ্যান্ড তার কালিগরা প্রেজেন্ট থাকবে। আর টোটালটাই ফুল ভিডিও করা হবে, রেকর্ড করা হবে, যাতে পরবর্তীতে যখন দরকার হবে সেগুলোর জন্য সব কিছু পাওয়া যায়। তো সব কিছু মেনে নিয়ে সেদিন সন্ধ্যায় আর ওর পোস্টমর্টম করা হয় ডক্টরটার। তো পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ডক্টরটার প্রথমে যে একটা পার্ট 1 রিপোর্ট এসেছিলো, সেখানে বলা হয়েছিল বডির 15 জায়গায় 15 জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়, কিন্তু ফাইনাল রিপোর্ট অনুযায়ী বডির 24টা জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তারপর তার থাইরয়েড কার্টিলেজ, যেটা আমাদের এখানে থাকে, তো থাইরয়েড কার্টিলেজটা ভাঙা হয়েছে। তার হায়োয়েড বোন, যেটা আমাদের এখানে থাকে,
তার হাইড বোনটা ভাঙা হয়েছে, কারণ তাকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তো সেটার জন্যে এত বেশি প্রেশার দেওয়া হয়েছে যে এই বোনসটাও ভেঙে গেছে, এই বোনসটাও ভেঙে গেছে। তারপর তার এখানে যখন তুমি প্রেশার দেবে, কিছুক্ষণ বন্ধ রাখলে তোমার এখান থেকে ব্রেনের রক্ত যাতায়াত বন্ধ হয়ে যায়। তো তার এতক্ষণ ধরে প্রেশার দেওয়া হয়েছিল যে পুরো মানে চোখ দিয়ে আর জল পড়েনি, চোখ দিয়ে রক্তই বেরিয়েছিল লাস্টে। তার যে চশমাটা পরা ছিল, চশমাটাও তার চোখের মধ্যে ঢুকে যায়, চশমার কাজটা হাতাহাতিতে। মিকা আঙুল যেটা এটা ভাঙা ছিল, বাম হাতে ইনজিওর ছিল, বাম পায়ে ভাঙা ছিল, বাম পায়ের গোড়ালিতে ইনজিওর ছিল, গায়ে অজস্র 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 তার মার্ক ছিল, আর 113টা মতো তার কামড়ের দাগ ছিল পুরো বডিতে, মাথা থেকে পা পর্যন্ত। কামড় মানে বুঝতে পারছো, যে মাংস যেভাবে ছিঁড়ে ছিঁড়ে খায় না কোনোদিন, হয়তো বা দেখলে কুকুর যেভাবে ছিঁড়ে ছিঁড়ে মাংস খায়, ঠিক সেইভাবেই তার পুরো বডির থেকে ছিঁড়ে ছিঁড়ে মাংস খেয়েছে। এটা বলতে গেলেও আমি শিউরে উঠি যে একটা মানুষকে কিভাবে এত কষ্ট দিতে পারে, কত রাগ হতে পারে তার উপরে যে এইভাবে তাকে কষ্ট দিতে হবে। তারপর তার সমস্ত মুখে প্রচুর নখের স্ক্র্যাচ ছিল, পুরো নখ দিয়ে খোঁচানো খোঁচানো পুরো মুখে দাগ ছিল। তার পেলভিক বোন ভাঙা ছিল। পেলভিক বোন মানে যেটা আমাদের কোমরের এই নিচটাতে থাকে, যেটা একটা ইয়াং লেডির যথেষ্ট শক্ত হয়, একদম স্ট্রং একটা বোন, আমাদের বডির মনে হয় মানে একটা সব থেকে মজবুত একটা ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রং বোন, পেলভিক বোন। সেই পেলভিক বোনটা তার ফ্র্যাকচার হয়েছে। তার মানে সেটা যে কতটা যন্ত্রণাদায়ক আর কতটা প্রেশার দিলে সেটা ভাঙা যায়। প্লাস তার যে রেপ হয়েছে, তার রেপের মাঝখানে মানে রেপের প্রমাণে পাওয়া গেছে যে 150 গ্রাম সিমেন্ট তার মানে পোস্টমর্টম করার সময় পাওয়া গেছে 150 গ্রাম সিমেন্ট। আর এটাও প্রুভেন হয়েছে যে মানে মাল্টিপল টাইমস পেনিট্রেশন হয়েছে। আর তার ইনসাইড ভ্যাজাইনা, তার মাথারই ক্লিপ ছিল, 8টা ক্লিপ তার মাথার সেই ভ্যাজাইনার মধ্যে পাওয়া গেছে। তার মানে বুঝতে পারছো কতটা নৃশংসভাবে তাকে মার্ডার করেছে। এতটা নৃশংসভাবে মার্ডার করার পরে, এরকম একটা বডি সামনে দেখার পরে তার ফ্যামিলিকে জানানো হয় যে আপনার মেয়ে সুইসাইড করেছে। হোয়াট এ জোক না। এই ঘটনারই যখন পরের দিন হয়, পরের দিনই সঞ্জয় রায় বলে একজন সিভিক ভলেন্টিয়ারকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ নাকি তার ব্লুটুথ হেডফোনের মাধ্যমে তার অবধি পৌঁছায়, তার নাকি ব্লুটুথ হেডফোন সেই বডির পাশে পাওয়া গেছে। মানে আমি এতটাই বোকা হব যে আমি মার্ডার করব, রেপ করব, আবার আমার হেডফোনটাও রেখে দিয়ে আসবো যাতে পুলিশ আমার অবধি পৌঁছাতে পারে। ভালো কথা। সঞ্জয় রায় নাকি মার্ডার করে সেখানেই পাশে পুলিশ বাড়াকে ছিল, সেখানে সে রেস্ট নিচ্ছিল, যেখান থেকে পুলিশ তাকে ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আসার পরে সে নিজে তার সমস্ত কিছু স্বীকার করে নেয় অ্যান্ড সে কোনো গিল্ট ফিল করে না। সে ডিরেক্ট বলে দেয় যে আমি এর জন্য আমার নিজের মধ্যে কোনো গিল্ট নেই, আমি কোনো কিছু ভুল করিনি, আপনারা চাইলে আমাকে ফাঁসি দিতে পারেন। পুলিশের এটা বুঝতে 3 দিন সময় লাগলো যে এটা একজনের দ্বারা তো সম্ভব না, মাল্টিপল মানুষের দ্বারাই সম্ভব। মানে এত একটা নৃশংসভাবে হত্যা, সেটা সবাই প্রথমে ভেবে রেখেছিল একজনই এই খুনটার পেছনে দায়ী আছে, আর একজনকেই ধরে পুলিশ বসেছিল। তো যে সেমিনার রুমে এটা করা হয়েছে, ক্লেম হয়েছে যে এই মার্ডার অ্যান্ড রেপটা সেমিনার রুমে হয়েছে, তারই লাগোয়া একটা ডক্টরস রেস্ট রুম ছিল। সেটাকে তার নেক্সট দিনই তাদের মেরামতের কাজ করতে হয়, সেখানে ভেঙে বলে কনস্ট্রাকশনের কাজ চলবে। যদিও সেটা সাথে সাথে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তার আগেই তাদের একটা দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে। এখন এর পিছনে ইন্টেনশন কি সেটা তো আমরা সম্পূর্ণ যখন কেস সলভ হবে তখনই বুঝতে পারবো। এটা তুমিও বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি। অ্যান্ড যে ডক্টরের মা বাবা, সে বাবারও এখন ক্লেম আছে যে হয়তো বা সেমিনার রুমে ঘটনাটা ঘটেইনি। কারণ যদি সেমিনার রুমেই ঘটে, সেমিনার রুমের পাশেই ওয়ার্ড রুম, তো কেউ কি কিছু দেখতে পায়নি? কেউ কিছুই জানতে পারলো না। লাস্ট রাতের বেলা যখন 3টের সময় কেউ একজন ওই ঘরে গেছিল, সে দেখে মেয়েটা ভালোভাবে শুয়ে আছে, কিন্তু যখন সকালবেলা যায় তখন সকালবেলায় দেখে মেয়েটার এই অবস্থা। আর পোস্টমর্টমেও এসছে যে মার্ডারটা 3টে থেকে 5টার মধ্যে কোনো একটা টাইমে হয়েছে। তো এখন সে মেয়েটার বাবারও দাবি যে হয়তো সেমিনার রুমেই হয়নি। তার জন্য সিবিআই এখন 3D স্ক্যানের মাধ্যমে ইনকোয়ারি শুরু করেছে।
তারা 3D স্ক্যানার নিয়ে যাচ্ছে লাগাতার সেমিনার রুমে, সেখানে স্ক্যান করে করে দেখছে। আর সেখানে অনেকগুলো ফুটপ্রিন্ট পেয়েছে, ফুটের অনেক প্রিন্ট পেয়েছে। আর প্লাস যেই তোমার মেয়েটাকে শোয়ানো ছিল তো সেখানে কার্পেটটাতে, তো সেখানেও অনেকগুলো হাতের ছাপ পেয়েছে। তো এখন সেই দুটোকেই মানে এটা কি দোষীদেরই হাতের ছাপ আর দোষীদেরই পায়ের ছাপ, নাকি সেখানে জানাজানি হওয়ার পরে মানুষ গ্যাদারিং করেছিল, দেখার জন্য ছুটে গিয়েছিল, সেগুলোর পায়ের ছাপ। তো সেগুলো এখন সিবিআই মানে বের করতে চাচ্ছে। কিন্তু আমি তো সবাই বুঝতে পারছি যে 150 গ্রাম সিমেন্ট তো ওয়ান সিঙ্গেল পার্সনের পক্ষে কখনোই সম্ভব না। অনুমান করা হচ্ছে 18 থেকে 20 জন এর মধ্যে ইনভলভ হয়েছে যারা ওকে রেপ করেছে। আর এর মধ্যে একজন ফিমেলও ডক্টর আছে। কিন্তু যে ঘটনাটা ঘটেছে তারপরে কি তোমার বা আমার কি ভয় করছে না যে আমি যাই, আজকে কালকে আমার নাইট ডিউটি হবে, কালকে আমারও 36 ঘন্টার ডিউটি হবে, কালকে তুমি যখন একটা ফাঁকা ঘরে থাকবে তোমারই হসপিটালে, তুমি একটা রুমে রেস্ট নেবে, তখন তুমি শিউরে উঠবে না যে এই রুমে আর কেউ নেই? তোমার কি মনে পড়বে না এই ঘটনার কথা? একটা হসপিটাল কি হয় একটা ডক্টরের কাছে, আমাদের কাছে সেকেন্ড হোম। যখন আমরা পিজি করি বা সব কিছুই, তোমাদের সবারই একটা ওয়ার্ক প্লেসটা সেকেন্ড হোম হয়, সেখানে আমাদের হসপিটালটা একটু বেশি, কারণ ওখানে আমাদের ম্যাক্সিমাম টাইম জীবনে থাকতে হয়, টানা ডিউটি দিতে হয়। রাস্তাঘাটে তো আমরা এমনিই আনসেফ, রাস্তাঘাটে তো আমরা এমনিই সেফ নয়, সেখানে তো নানান মানুষ নানানভাবে আমাদের দিকে তাকাবে, নানান মানুষ নানান কিছু করতে চাই, কিন্তু আমরা আমাদের ওয়ার্ক প্লেসটাকে আমরা সেফ জায়গা বলে মনে করি। আজকে যে মাকে এসে বলে ঘুমিয়েছিল, মা তুমি চিন্তা করো না, আমি আমার হসপিটালেই তো আছি, আমি বাইরে বেরোবো না, আমি রাতে হসপিটালেই আছি, তোমার কোনো চিন্তা করতে হবে না, সেই মা আজকে নিজেকে কি বলে সান্ত্বনা দেবে যে আমার মেয়েকে আমি এত কষ্ট করে পড়ালাম, ডাক্তার বানালাম, আজকে ডাক্তারই হয়ে তার এই হলো? আজকে আমি যার জীবন বাঁচাচ্ছি, আমার জীবনটাকেই তোমরা এইভাবে নিয়ে নেবে? আমি শুধু এটাই ভাবছি যে একটা মানুষের উপরে কত রাগ হলে বা কত মানুষ তোর কি ক্ষতি করেছিল যে এইভাবে মার্ডার করা যায়? রেপ হয়, মার্ডার হয়, কিন্তু এত এত কষ্ট দিয়ে, এত পেইনফুল মার্ডার। আমি জাস্ট আই ক্যান্ট ইম্যাজিন যে ওর উপর দিয়ে কী গেছে। তো আমার শুধু সবার কাছে এটাই হাত জোর করে অ্যাপিল যে আমরা সবাই রাস্তায় নেমেছি, আমরা সবাই জাস্টিসের জন্য রাস্তায় নেমেছি, আর আমাদের সবাইকে একসাথে হয়ে জাস্টিস নিতে হবে। কারণ এটা আজকে একটা ডক্টরের সাথে হয়েছে, এটা আজকে কালকে তোমার হবে, তোমার সামনের মানুষের হবে। আজকে যারা ঘরে বসে আছো যে এটা তো ওর হয়েছে, আমার ঘরে হয়নি, থাক আমি ওসবের মধ্যে পড়বো না, তুমি চিন্তা করো না, এটা কালকে তোমার সাথেও হতে পারে। আজকে যদি তুমি ভয় না পাও, আজকে যদি তুমি তার জন্য প্রোটেস্ট করে রাস্তায় না নামো, আজকে যদি তুমি কোনো বদল না নিয়ে আসো, কালকে যখন এটা তোমার সাথে হবে তখনও তুমি এর কোনো হিসাব পাবা না, এর কোনো জাস্টিস তুমি পাবে না, কারণ সিস্টেমই চেঞ্জ হয়নি। তো এরপরে আমার মনে হয় না যে কারো ঘরে বসে থাকার কথা, কারণ যে মেয়েটা তার ওয়ার্ক প্লেসেই সেফ নয়, যে তার বাড়িতেই সেফ নয়, যার বাড়ির মধ্যেই তাকে এইভাবে নৃশংসভাবে মার্ডার করা হয়, তাহলে মেয়েরা আর কোথায় যাবে? আর এই সব কিছুর জন্যে এখন সন্দীপ ঘোষ যে প্রিন্সিপাল, তাকে মানে ইনকোয়ারি চলছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে, এখনও কিছু কেউ অ্যারেস্ট হয়নি। তো সব দিক থেকে মনে করা হচ্ছে যে প্রিন্সিপাল অনেক খারাপভাবে জড়িত আছে, আরজি করে অনেকই দুর্নীতির কাজ চলতো ভিতরকার, এটা সব জায়গারই আমি দেখছি, মানে কি বলবো, সিস্টেমেরই এটা সমস্যা। তো আরজি করেরই এটা প্রিন্সিপাল মিলে এগুলো করেছে। তো এখনও খুনের মধ্যে তার কি ভূমিকা, এই মার্ডারে তার কি ভূমিকা, সব কিছুরই জানা যাবে, জিজ্ঞাসাবাদ চলছে, সিবিআই মানে তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে। এখন কে ভুল কে অপরাধী আমরা কিছুই জানি না, সবাই একটা সাসপেক্টের মধ্যে আছে, সবার উপরেই এখন সন্দেহ হচ্ছে, যাকেই দেখছি তাকেই সন্দেহ হচ্ছে, যতবা এ করেছে হয়তোবা এ করেছে। কিন্তু সিবিআইয়ের উপরে এখন আমাদের ভরসা রাখতে হবে, আমাদের কিছু করার নেই। কিন্তু আমি সবাইকে অ্যাপিল করছি, সবাইকে হাত জোর করে অ্যাপিল করছি, প্লিজ আসুন সবাই একসাথে নামি, সবাই একসাথে নেমে এই জাস্টিসটা আমরা আদায় করি। এটা আমাদের একদিনের লড়াই না, আমরা 14 আগস্টে নেমেছিলাম, যে আমরা একদিন নামলাম পরের দিন থেকে আর নামলাম না, এটা করলে হবে না, আমাদেরকে রোজ নামতে হবে। এই আগুন আমাদেরকে বন্ধ করে দেওয়া যাবে না। আপনি যদি আজকে এই আগুন বন্ধ করে দেন, এটা আবার ধামাচাপা পড়ে যাবে। আর যখন আমরা রাস্তায় নামছি, আপনি দেখছেন তো সব কিছু নড়ছে, জনগণ পারে না এমন কিছু হতে পারে না, তো জনগণ সব কিছু পারে।
আমাদেরটা আমাদেরকেই ছিনিয়ে নিতে হবে, আমাদের জাস্টিস আমাদেরকেই ছিনিয়ে নিতে হবে। আমি আপনি যদি না এগিয়ে আসি তাহলে কেউ আসবে না। প্লিজ মনে করবেন না সবাই যাচ্ছে আমি না যাই কিছু হবে না। যদি খুব অসুবিধা না হয় অবশ্যই আসুন, অবশ্যই জমায়েতে আসুন, অবশ্যই প্রোটেস্ট করুন। এটা একটা ইনহিউম্যান কাজ, এর কোনো ক্ল্যারিফাই হয় না। এর তো ফাঁসিও অনেক কম সাজা হয়, ফাঁসিও তো চাই না আমরা, ফাঁসিও অনেক কম সাজা হয়। যে কষ্ট দিয়ে মেয়েটাকে আজকে মারা হয়েছে, ডক্টরটাকে আজকে মারা হয়েছে, তার থেকে অনেক বেশি গুণ কষ্ট দিয়ে যারা দোষী তাদেরকে মারতে হবে, তাদেরকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে, তবেই না তারা বুঝবে যে তারা কি দিয়েছে। আর সব থেকে আরেকটা বড় ঘটনা হলো যেটা 14 আগস্টে সব মেয়েদের রাতের দখল ছিল। সেই রাতের বেলা আরজিকর হসপিটালে, আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে হামলা হয়। জানি না কোথাকার কারা এসে, বাইরেরই এরা, কারণ কোনো জনগণ, কোনো পাবলিক, নর্মাল পাবলিক তো যাবে না। তারা শান্তিপূর্ণভাবে সব জায়গায় মেয়েরা মিছিল করেছে, সব জায়গায় প্রোটেস্ট করেছে, কিন্তু এইভাবে ভাঙচুর কোথাও হয়নি। কিন্তু আরজি করে কিছু বাইরের দুষ্কৃতী বলো, ওদেরকে এখন দুষ্কৃতীই বলো, বাইরের থেকে ওরা যায়, ওরা গিয়ে সব কিছু ভাঙচুর করে, ওরা 3rd ফ্লোর অবধি চলে যায়, সেমিনার হল অবধি পৌঁছাতে পারেনি। যাই হোক কি ইন্টেনশন ছিল জানি না, তারা প্রচণ্ড পরিমাণে আরজিকর সব কিছু ভেঙে দিয়ে আসে। আমার এটাই খারাপ লাগছে যে যারা করেছে তারা ইন্টেনশনালি করেছে, যে 14 আগস্টটাকেই তারা বেছে নিয়েছে, কারণ ওই দিন একটা গ্যাদারিং ছিল, সবাই জানতোই যে আজকে সমস্ত মেয়ের এক জায়গায় হবে, আজকে একটা মিছিল হবে, যাই হোক প্রোটেস্ট হবে। তো এই সুযোগে যদি এইগুলো করে দিয়ে আসি তাহলে সবাই মনে করবে পাবলিকই করেছে, কিন্তু আসলে পাবলিক এরকম না। পাবলিক কোথাও কোনো ভাঙচুর করেনি, পাবলিক কোথাও কিছু অশান্তি করছে না, পাবলিক নিজেদের মতো করে এর বিরুদ্ধে প্রোটেস্ট করছে। তো যারা এটা করেছে তাদেরকে আর কি বলবো, সুযোগের সদ্ব্যবহার করে নিল, এটাই কথা। এটা আমার ভীষণ খারাপ লাগলো যে আজকে মানে মানবিকতা মানুষের নেই, মনুষ্যত্ব মানুষের হারিয়ে গেছে, যে আজকে একটা প্রোটেস্ট আমরা নেমেছি সেটা কেউ সদ্ব্যবহার করতে ছাড়লো না, সেটাকেও সদ্ব্যবহার করে নিল। বেঙ্গল না, আমি সবাইকে বলবো, আমার সমস্ত ফ্রেন্ড সবাইকে, যে প্লিজ পাশে দাঁড়াও। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা সমস্যা না, এটা আমাদের পুরো ডক্টরের সমস্যা। আজকে হয়তো ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, কালকে তোমার জায়গায় হবে। আর এটা যদি একটা আমরা জাস্টিসটা পাই, প্রপার জাস্টিস পাই, তাহলে এটা একটা দৃষ্টান্ত থেকে যাবে, সামনের যারা রেপ করার কথা মাথায়ও আনবে, এই চিন্তাভাবনা মাথায়ও আনবে যে একটা ডক্টরের গায়ে হাত দিতে হবে যেন 10 বার ভাবে। আজকে একটা থানায় গিয়ে বা একটা পুলিশের হাতে তো কেউ মানে পুলিশের গায়ে তো কেউ হাত দিতে পারে না, না পুলিশ মারবে। আর্মির গায়ে হাত দিতে পারে না, না আর্মি মারবে। একটা লয়ারের গায়ে হাত দিতে পারে না, না ল জানে, কেস করে দেবে। তাহলে একটা ছোট থেকে ছোট কিছু হলে ডক্টরের গায়ে কেন হাত দিতে আসে? একটা কিছু হতে পারলো না, ডক্টরকে মারধর। আরে ডক্টর তো জীবন বাঁচাচ্ছে, সবার জীবন বাঁচায়। সে আমি বোঝাতে পারবো না হয়তো বা, মানে হ্যাঁ সব প্রফেশনেই ভালো খারাপ মিক্স করে থাকে, কিন্তু সেই 20% খারাপের জন্য আমরা 80% ভালোটাকে তো সরিয়ে দিতে পারি না, না নজরআন্দাজ করতে পারি না। তো আমরা যখন ডক্টর হয়ে যাই আমাদের মধ্যে এই ফিলিংসটাই চলে আসে যে আমরা আমাদের সবটুকু দিয়ে আমাদের পেশেন্টকে যেন হিল করতে পারি, সেই জন্য তার ব্যথা থেকে উপশম পায়, সেই জন্য ভালো থাকে। তো প্লিজ এই কাজগুলো করবেন না। আমরা কখনো জেনে শুনে বা ইচ্ছে করে চাই না যে একটা পেশেন্টের ক্ষতি হোক, সে কষ্ট পাক, বা তার কিছু সে এক্সপায়ার হোক, বা আমরা এমন মেডিসিন দেবো যে সে এক্সপায়ার হবে, এরকম কখনোই একটা ডক্টর চাইতে পারে না। তো প্লিজ এই কাজগুলো করবেন না, একটা ডক্টরের গায়ে কখনোই হাত দেবেন না। কেন একটা ডক্টরকে সবসময় এরকমের শিকার হতে আমি সত্যিই জানি না। কেন আমরা সবসময় ভাবি যে হসপিটালে কাজ করতে যাবো বা এখানে যাবো, কিছু তো হলে আমাদের মার খেতে হবে। কেন মার খেতে হবে? এতই সহজ কেন একটা ডক্টরের গায়ে হাত দেওয়া? আমি চাই যে আমরা যে লড়াইটা শুরু করেছি এখানে সমস্ত আমার ডক্টর কমিউনিটি পাশে আসুক, যাতে আমাদের জন্যে একটা কঠিন একটা মানে অ্যাক্ট চালু হয়, যাতে ডক্টরদের গায়ের উপরে কেউ হাত দেওয়ার হলে 10 বার ভাবে, যেন একটা কিছুর জন্যে তারা এসে হসপিটাল ভাঙচুর না করতে পারে, ডক্টরকে মারধর না করতে পারে। এর জন্য একটা স্ট্রং আইনের দরকার। তো সেইটাও আমরা চাচ্ছি। আর প্লিজ সবাই পাশে থাকো যাতে আমরা জাস্টিস আনতে পারি। আমাদের সবার সেফটি আমাদেরকে এনশিওর করতে হবে। বা তোমরা জানোই রিসেন্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা নতুন নিয়ম শুরু হয়েছে যে রাতের বেলা যদি মেয়েদেরকে শিফটে থাকে তো মেয়েদেরকে রাত্রির সাথী বলে একটা অ্যাপ থাকবে, যেটা ডিরেক্ট লোকাল পুলিশের সাথে কানেক্ট থাকবে। আর সরকার এটা প্রতিরোধ করার জন্য চেয়েছে যে যেন নাইট ডিউটি মেয়েদেরকে না দেওয়া হয়, 12 ঘন্টায় বেশি মেয়েদেরকে ডিউটি দেওয়া হবে না। আর
বেসরকারিতে যদি নাইট ডিউটি হয় তাহলে জন্য 2-3 জনকে একসাথে দেওয়া হয়। আমরা তো নাইট ডিউটি করব না সেটার কথা বলছি না, নাইট ডিউটি কেন করব না, নাইট ডিউটি তো করবই। তো আমি চাচ্ছি আমাদের সুরক্ষা, নিরাপত্তা, আমরা চাচ্ছি আমাদের সুরক্ষা। আমরা তো এটা বলছি না যে নাইট ডিউটি লাগবে না, আমরা এটা বলছি না যে আমাদের 12 ঘন্টা ডিউটি লাগবে, আমরা 36 ঘন্টা ডিউটি করতে পারবো না, এটা কখনোই না। একটা ছেলে যদি ডক্টর, একটা মেয়েও ডক্টর, তো তার যে ডিউটি আছে আমারও আমার পেশেন্টের উপরে সেই ডিউটি আছে। আমি কখনো এটা চাই না যে আমার ডিউটির থেকে আমাকে সরিয়ে দেওয়া হোক। আমি আমার নিরাপত্তা চাচ্ছি, আমার সেফটি চাচ্ছি। তো প্লিজ পারলে সেটা প্রোভাইড করুন। আমাদের ওয়ার্ক আওয়ার কমিয়ে আমাদের নাইটে বেরোনো বন্ধ করে এসব কিছু হবে না। এগুলো আজকালকার 2024-এ এসে এগুলো কথার কোনো যুক্তি থাকে না যে নাইট ডিউটি করা, নাইট ডিউটি রাখবো না। আর নাইটে তো আমাদের অনেক কাজে বেরোতেও হতে পারে, তখনকার সেফটি, তার মানে তোমার সেফটি তোমার, তুমি যদি বেরো, তোমার যদি কিছু হয়েছে, আমি তো বলেছিলাম তোমাকে বাড়ি থেকে না বেরোতে, তুমি বেরিয়েছো কেন? সে আবার মেয়েকে খাঁচায় ঢোকানো, এগুলো না, এগুলো এখনকার 2024-এ হয় না। তো প্লিজ সবাই আওয়াজ তোলো যাতে এর আমরা প্রপার একটা জাস্টিস পাই আর আমাদের সেফটিটা নিশ্চিত করা হোক। তো এটা ছিল মেয়েটার এখনও অবধি জানা সম্পূর্ণ কাহিনী। তো আমি ভাষা পাই না এর ব্যাপারে বলার, তো সবটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। যতটুকু এখনও অবধি ইনফরমেশান আছে, আগে আমি ইনফরমেশান আরও শেয়ার করব যতটুকু পাওয়া যাবে। এখনও অবধি এইটুকু। আরও একটা কথা, মেয়েটার একটা ডায়েরি ছিল শোনা যাচ্ছে, মেয়েটার বাবা মা ক্লেম করেছে যে সে রোজ ডায়েরি লিখতো। তো তার একটা ডায়েরি আছে, তো ডায়েরিটা এখনও অবধি সিবিআইয়ের হাতে এসছে কিনা আমরা জানি না, ডায়েরি নিয়ে কোনো কথা এখনও হয়নি। কিন্তু যদি ডায়েরিটা পাওয়া যায় তো সেখানে অনেক কিছু আছে, সেখানে অনেক কিছু হয়তো বা সে লিখেছে। কারণ সে শোনা যাচ্ছে লাস্ট 6 মান্থ ধরে তার উপরে টর্চার হতো কিছু, কারণ আরজি করের ভেতরে অনেক কাজকর্ম হয়, ইললিগাল কাজকর্ম, যেগুলোতে তাকে জড়িত থাকার জন্য বলা হয়েছিল। কিন্তু সে যখন প্রোটেস্ট করেছে, আমি থাকবো না এরকম বলেছে, তখন তার উপরে প্রেশারাইজ করা হতো, তাকে বেশি বেশি করে নাইট ডিউটি দেওয়া হতো, তার থিসিসগুলো নেওয়া হতো না, এরকম মেন্টাল টর্চার অনেকভাবেই তাকে করা হতো। আর আমরা জানি, তুমি আমি সবাই আমরা জানি যে এগুলো করা হয়, সব ইনস্টিটিউশনেই করা হয়। তো এগুলো যে তার সাথে করা হয়নি বা এগুলো যে গুজব ছড়াচ্ছে, এটা কোনো কথা না। অবশ্যই কিছু না কিছু তো ঘটেছেই, নাহলে সে কেন তার মাকে বলতো বা তার বয়ফ্রেন্ডকে বলতো যে আমার আরজি করে যেতে ইচ্ছা করে না, আমার নাইট ডিউটি দিতে ভয় করে, আমার নাইট ডিউটি করতে ভালো লাগে না, এই কথাগুলো সে তার বাবা মাকে বলতো, কিন্তু কখনো তার কারণ জানায়নি। হয়তো বা কিছু সে আন্দাজ করতে পেরেছিল কিছু। তো দেখা যাক আমরা জাস্টিস কবে পাই। কিন্তু যতদিন জাস্টিস না পাই, প্লিজ এই আগুন নিভিও না, এই আগুন আমাদেরকে জ্বালিয়ে যেতে হবে।